নমস্কার দর্শক বন্ধুরা, তন্ময় ভট্টাচার্য বরানগর বিধানসভায় বামফ্রন্ট তথা সিপিআইএম এর প্রার্থী। তার অফিসিয়াল ফেসবুক পেজ লাইভ থেকে আমরা এসেছি তন্ময়দার থেকে কিছু বরানগর সম্বন্ধে, তিনি যদি যেতেন তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে কিছু বিষয় জেনে নেওয়ার জন্য। তন্ময়দা, প্রথম আপনাকে জিজ্ঞেস করবো আপনার অনুভূতি কেমন হচ্ছে, কারণ বরানগরে আপনি একমাত্র প্রার্থী যিনি নিজের ভোটটা নিজে দিতে পারবেন, বাকি দুজন প্রার্থীকেই ভোটের দিন 10 কিলোমিটার দূরে গিয়ে নিজের ভোটটা দিতে হবে। শান্তিকা বোধহয় ওর ভোটটা দিয়ে এসেছে বাঁকুড়ায়, আর সজলকে নিজের ভোটটা দেওয়ার জন্য কিছুক্ষণ পাড়ায় যেতে হবে, যদি অবশ্য ভোটটা দিতে চায়। আমি নিজে বলে না, বরানগরের মানুষ 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত জ্যোতি বসুকে নির্বাচিত করেছেন রাজনীতির কিংবদন্তি। 1972 সালে জ্যোতি বসু লড়েছিলেন কাস্তেহাতুদিদার প্রতীক নিয়ে, কিন্তু নির্বাচনে যে ধরনের জাল জুয়াচুরি সকাল থেকে শুরু হয়, তাতে সকাল 9:30টায় জ্যোতি বসু প্রার্থীপদ প্রত্যাহার করে নেন এবং 72-এর নির্বাচনের প্রহসনের প্রতিবাদ জানিয়ে 72-এর নির্বাচনে আমাদের দলের যারা নির্বাচিত হয়েছেন তারা একদিনের জন্য বিধানসভায় যাননি, শপথও নেননি। মানে এই যে আমাদের 0-0 বলা হয় না, আমরা আসলে এই প্রথম 0 না, আমরা 72-এও 0 ছিলাম। যাই হোক, সেই জ্যোতি বসুর প্রতীক চিহ্ন আমার 52 বছর পরে। 52 বছর পরে। ফলে জ্যোতি বসুর প্রতীক চিহ্নের আবেগ এটা একটা আলাদা আবেগ। বরানগরের মানুষের কাছে তো বটেই, গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে জ্যোতি বসুর প্রতীক চিহ্নের আবেগটা স্বতন্ত্র আবেগ। সেই প্রতীক চিহ্নে আমি নিজের ভোটটা দিতে পারবো। তন্ময় ভট্টাচার্যকে দিচ্ছি কি দিচ্ছি না তার চাইতে বড় কথা, আমি জ্যোতি বসুর প্রতীক চিহ্নে বিধানসভায় প্রথম ভোট দেব। আমি তো আর 71-72 সালে ভোটার ছিলাম না, সুতরাং সেই প্রতীক চিহ্নে আমি আমার ভোটটা দেব, এটাই গর্বের। অবশ্যই। তোমার পতাকা যারে দাও তারে দাও বহিবার সুখ। দীর্ঘ 52 বছর পরে বরানগরে আবার কাস্তেহাতুদিদার প্রতীক লিজেন্ড জ্যোতি বসুর জায়গায় এবছর প্রার্থী তন্ময় ভট্টাচার্য। আমার পরের প্রশ্ন তন্ময়দা, বরানগর পৌরসভায় নিয়োগ দুর্নীতি, জঞ্জাল সাফাইয়ে দুর্নীতি, পানীয় জল, এখনো অব্দি বরানগরের বহু অঞ্চলে মানুষ পানীয় জল ঘরে বসে পায় না, এই সমস্তটা নিয়ে নিকাশির খুব খারাপ অবস্থা। আপনারা যখন সরকার থেকে চলে যান 2011 সালে, তখন অব্দি বিটি রোডের উপর মানুষ কোনোদিন দেখেনি এক হাঁটু জল দাঁড়িয়ে আছে, কিন্তু আজকের দিনে এটা বাস্তব। এই প্রসঙ্গে আপনার মতামত কি বা আপনার ভাবনা কি পৌরসভা প্রসঙ্গে? বরানগর পৌরসভায় 174 জনের নিয়োগ হয়েছে, সবটাই ওই কেন্দ্রীয়ভাবে যা হয়েছে অয়েলশিলের কোম্পানি তার মারফত। আপনি জানলে আশ্চর্য হবেন, বরানগর পৌরসভার একজন চেয়ারম্যান কাউন্সিল সদস্যের ভাইপো কামারহাটি পৌরসভায় চাকরি পেয়েছেন। আমার কামারহাটি পৌরসভার চেয়ারম্যানের ভাগ্নে বরানগর পৌরসভায় চাকরি পেয়েছেন। উত্তর দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছেলে এবং মেয়ে, একজন উত্তর দমদম, একজন বরানগরে চাকরি পেয়েছেন। বরানগর পৌরসভার একজন নির্বাচিত পৌর প্রতিনিধি, তার ছেলে, সে যোগ্য, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যখন চাকরির আবেদন দেওয়া হয়েছিল তখন আবেদনের যে মিনিমাম ক্রাইটেরিয়া ছিল সে সেই ক্রাইটেরিয়া পড়েনি। অর্থাৎ ধরুন আবেদনে বলা ছিল গ্র্যাজুয়েট, এবার তখন পর্যন্ত তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বেরোয়নি, তখন সে আবেদনটা করে ফেললো, পরে সে গ্র্যাজুয়েট হলো, তারপরে যখন ইন্টারভিউটা দিয়েছে তখন যোগ্যতা অতিক্রম করে দিয়েছে। এইরকম অজস্র ত্রুটি বরানগর পৌরসভার নিয়োগে আছে এবং বেশিরভাগ মুর্শিদাবাদ এবং মালদা জেলার মানুষ বরানগর পৌরসভায় চাকরি পেয়েছে। 9 জন চাকরি পেয়েছেন এমন আছেন যারা প্রথম 6 মাসে একদিন অফিসে আসেননি, কিন্তু তাদের স্যালারি ঠিক উঠে গেছে। এটা নিয়ে পরে যখন
পৌরসভার অভ্যন্তরেই কিছুটা হইচই হয় এবং তৃণমূলেরই একজন কাউন্সিলর বোর্ড মিটিং এটা উল্লেখ করেন। তারপরে সেই 9 জনের 6 জন জয়েন করেছিলেন, সম্ভবত 3 জন আজও জয়েন করেননি। গত 1-2 মাসের খবর আমি নির্বাচনী ব্যস্ততার জন্য রাখতে পারিনি। সবটাই স্বজন পোষণ, সবটাই দুর্নীতি, সবটাই টাকা পয়সার খেলা, আর কিছু নিজেদের লোককে পাইয়ে দেওয়া। এই নিজেদের লোককে পাইয়ে দেওয়ার প্রশ্নেও আমার নিজস্ব যেটা জিজ্ঞাসা, তৃণমূল কংগ্রেসেরই শিক্ষিত ছেলে মেয়েদের কাছে, বরানগরে তৃণমূল কংগ্রেস তো কম শক্তিশালী দল না, যথেষ্ট শক্তিশালী দল, এবং প্রচুর তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মী মানুষকে আমি চিনি যারা যথেষ্ট শিক্ষিত কিন্তু আজও কাজ পাননি। এই শিক্ষিত ছেলেমেয়েরাও কিন্তু কাজটা পেতে পারতেন, কেন পেলেন না? পেলেন না তার কারণ হচ্ছে এই শিক্ষিত ছেলে মেয়েদের কাজ দিলে তাদের থেকে অর্থ দেওয়া যাবে না, কিংবা নিলে সেটা বুমেরাং হবে। আর অয়নশীলের কোম্পানিকে দায়িত্ব দিয়ে সবটাই যেহেতু ছেড়ে রাখা হয়েছিল দলনেত্রীর নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, ফলে সেখানে কোনো কথা বলবার রাইট এদের কারো ছিল না। একটা নাম কাও আসতে ইন্টারভিউ বোর্ড হয়েছিল চেয়ারম্যানকে সামনে রেখে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর 3 জন কাউন্সিলরকে নিয়ে। সেই ইন্টারভিউ বোর্ড কার্যত হচ্ছে কাদের কাদের চাকরি দেওয়া হবে সেই নামের তালিকাটা অনুযায়ী পাশ করেছে, আর কিছু করেনি। সেই নামের তালিকাটা অয়নশীলের ওখান থেকে এসছে। বরানগরে পানীয় জলের সমস্যা আছে এবং সেটা প্রতিদিন বাড়ছে। তার কারণ হচ্ছে বরানগরের জনগোষ্ঠী বাড়ছে, মানুষ বাড়ছে। বরানগর মানে অতীতে ছিল হচ্ছে বিটি রোডের পশ্চিম পাড়টা উঁচু, বিটি রোডের পূব পাড়টা নিচু। স্বাভাবিক নিয়মে জল ওপার থেকে বিটি রোডের পূব পাড়ে আসতো এবং বিটি রোডের পূব পাড়ে এখন যে জায়গাগুলোতে জনবসতি হয়েছে, যেমন ধরা যাক বিধান পার্ক, যেমন ধরা যাক ডাক্তার বাগান, মেট্রোপল্লী, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো একটা সময় জনবসতিহীন ছিল, জলা জায়গা ছিল, ফলে জল ওখান থেকে আসতো, জল এখানে যেত। আর বরানগর সহ আশপাশের 6টা মিউনিসিপ্যালিটির জল যাওয়ার প্রধান রাস্তা হচ্ছে বাগজোলা খাল। বাগজোলা খাল থেকে সেই জল যায় বিদ্যাধরী নদীতে, এবং বিদ্যাধরী নদী আরো অনেকগুলো নদীর সঙ্গে মিশে আলটিমেটলি সুন্দরবন। এটাই জল যাওয়ার জায়গা, গোটা উত্তর পূর্ব কলকাতার জল যাওয়ার জায়গা এটা। এখন প্রশ্ন হচ্ছে, বাগজোলা খালের কোন সংস্কার এই সরকার আসার পরে হয়নি। আমাদের সরকার থাকাকালীন 186 কোটি টাকার একটি প্রকল্প গৃহীত হয়েছিল। অনেকেরই মনে পড়বে যে বাগবাজার খাল দিয়ে লঞ্চ চালানো হয়েছিল। আসলে লঞ্চ চালানোটা উদ্দেশ্য ছিল না, বাগবাজার খালে ড্রেজিং হয়েছিল। সেই ড্রেজিং কতটা জল পাঠাতে পারবে বাগজোলা খালে, সেইটা টেস্ট করা হয়েছিল। তো সেই বাগজোলা খালের সংস্কার বন্ধ হয়ে গেল। ওই 186 কোটি টাকা প্রকল্পের অর্ধেক টাকা মতো খরচ হওয়ার পরে আমাদের সরকার চলে গেল। তার দ্বিতীয় পর্যায়ের কাজ ছিল হচ্ছে বিদ্যাধরীর সংস্কার। বিদ্যাধরীর সংস্কার মানে মেনলি পলি নিষ্কাশন। যে কোনো নদীতে স্বাভাবিক নিয়মে পলি তৈরি হয় এবং সেই পলি যত বাড়বে নদীর নিচে মাটিতে, তত বেশি হচ্ছে তার জল ধারণ ক্ষমতা কমবে। গঙ্গা সহ সবার জন্যই এটা সত্য, এবং এই কারণেই অত কোটি কোটি টাকা খরচ করে গঙ্গা অ্যাকশন প্ল্যান। তো সেই বিদ্যাধরী নদীর পলি নিষ্কাশনের কাজ এই সরকার আসার পরে একদিনের জন্য হয়। ফলে বিদ্যাধরীর জল ধারণ ক্ষমতা কমেছে, জল ব্যাক করছে। এবার জলের ধর্ম কি নিচের দিকে যাবে। এবার সে ওদিকে উঁচু জায়গা পেলে, এদিকে উঁচু জায়গা পেলে মাঝখানে জমে থাকবে, ফলে বরানগরের জলমগ্ন হয়ে থাকছে। এর জন্য একটা বড় প্রজেক্ট দরকার। যদি বিধানসভায় আমি নির্বাচিত হই এবং লোকসভায় সুজন চক্রবর্তী নির্বাচিত হন,
তাহলে দিল্লির সরকারের সঙ্গে কথা বলে, রাজ্যের সরকারের সঙ্গে কথা বলে, সেই আমলে 186 কোটি মানে এই আমলে আমার ধারণা প্রায় 600 কোটি টাকার প্রজেক্ট নিতে হবে। সেই রকম একটা প্রজেক্ট তৈরি করা দরকার। পানীয় জলের সমস্যা নিরসনের জন্য বামফ্রন্ট সরকারের উদ্যোগের পরে এরা কোনো উদ্যোগ নেয়নি। শেষ বামফ্রন্টের উদ্যোগ ছিল 2006 সালে। তার আগে একটা পলতার জলের বড়নগরে আসবার যে, তার আগে আসতো না তো বড়নগরে পলতার জল, টালার জল আসতো কিছুটা পরিমাণে, মেনলি বিচি রোডের ধারে দিয়ে, পলতার জল আসতো না। পলতার জল আসার ব্যবস্থা বড়নগরে হয়েছিল 1993 সাল থেকে। তাতে বড়নগরের পানীয় জলের সমস্যা সেই সময় অনেকটা মিটেছিল। পরে 2006 সালে আরো একটা জল প্রকল্প বড়নগরে গৃহীত হয়। কিন্তু এই সরকার আসার পরে এবং 2010 সালে পৌর বোর্ড থেকে আমরা চলে যাওয়ার পরে তার সেই ব্যাপারে আর কোনো অগ্রসর হয়নি। বড়নগর জুট মিলের মালিকের জমিতে একটি জল প্রকল্প গড়ে উঠবার কথা ছিল, পরিকল্পনা চূড়ান্ত আকার নিয়েছিল, হয়নি। ফলে পানীয় জলের যে সমস্যা আছে, পানীয় জল কেন, পানীয় জল থেকে শুরু করে আপনি যে কোনো নগর উন্নয়ন সংক্রান্ত যদি কোনো পরিকল্পনা করেন, তাহলে আপনাকে 20 বছর বাদের চাহিদার কথা ভেবে পরিকল্পনা করতে হবে। আপনি যদি 2024 সালে 2025-এর পানীয় জলের চাহিদা ভেবে পরিকল্পনা করেন, তাহলে 2030 সালেই আপনি আবার পানীয় জলের সংকট করবেন। ফলে এখন প্ল্যান করলে আপনাকে 2050 সালের চাহিদার কথা ভেবে করতে হবে। এটা কোনোদিন এই সরকারের মাথায় আসেনি, ভাবেওনি। ফলে ওই যে 93 সালে আমরা যেটা করেছিলাম 20 বছর বাদের কথা ভেবে, সেইটার জন্যই হচ্ছে পানীয় জলের সমস্যাটা কিছুটা পরিমাণে কম হয়ে আছে। এখন এটা ক্রমাগত বাড়ছে আবার। তবে একটা খুব ভালো কথা বললেন, নিয়োগ দুর্নীতিতে এই যে টাকার আদান প্রদান, এই মনে পড়ে গেল দিবে আর নিবে, মিলাবে মিলিবে। তাই এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, তোমাদের কদিন আগে সিথির মোড়ে অটো রুটে একটা সমস্যা হয়। প্রচুর বেআইনি অটো এবং টোটো, তারা শুধু ইউনিয়নকে ধরে বা দাদাদেরকে অর্থ সাহায্য করে অটো চালাচ্ছেন বা টোটো চালাচ্ছেন। এইটা বড়নগরে আজকের দিনে একটা খুব বিশাল সমস্যা হয়ে গেছে। এটা নিয়ে আপনি কি ভাবছেন? একদমই অটো চালক টোটো চালকদের দোষ না। সব অটো চালক টোটো চালক চান আইনসম্মতভাবে পারমিট করে গাড়ি চালাতে। সরকারকে পারমিটের পয়সা দিতে তারা রাজি, কিন্তু দুর্নীতির চক্রটা এমন ভাবে সংগঠিত যে একবার যদি আরটিএ থেকে পারমিট স্যাংশন হয়ে যায়, তাহলে তোমার পাড়ার দাদা পয়সা চাইলে সে পয়সা দেবে না। আমার যদি একটা পারমিট করা অটো থাকে, সেটা যদি আমার নির্দিষ্ট রুট থাকে সিথির মোড় থেকে দমদম স্টেশন, তাহলে আমি সেই পারমিটই নিয়ে চালাবো, আমি তো পাড়ার দাদাকে পয়সা দেবো না। এই জন্য তৃণমূল আসার পরে যেটা হলো, সেটা হচ্ছে পারমিট করতে চেয়ে কেউ পারমিট করতে পারলো না। ফলে অটো টোটো চালকদের কোনো দোষ না, তারা সৎভাবেই বাঁচতে চান, সৎভাবেই পরিশ্রম করে রোজগার করতে চান। কিন্তু ব্যবস্থাটাকে তৃণমূল এমন করে দিল যে তাদের যদি অটো চালাতে হয়, তাহলে তৃণমূলের দাদাদের উপর নির্ভরশীল হতে হবে। এবং একটা অদ্ভুত তোলাবাজি সিস্টেম আছে অটো টোটো রুটে, সেটা হচ্ছে গোটা রুট, কাটা রুট। ধরুন আমি সিথির মোড় থেকে দমদম স্টেশন পর্যন্ত অটো চালাতে চাই, দাদাকে ধরলাম, তিনি বললেন পার ডে 100 কোটি টাকা দিতে হবে। আমি বললাম দাদা অনেক বেশি হয়ে যাচ্ছে, এতটা পারবো না। দাদা সঙ্গে সঙ্গে আমার সমাধান সূত্র দিয়ে দেবেন, তাহলে তুমি কাটা রুট চালো। সেটা কিরকম জিনিস? না, তুমি দমদম স্টেশন অব্দি যাবে না, তুমি নিয়ারা বাগান মাঠ অব্দি যাবে, কিংবা তুমি 30 বাস স্ট্যান্ড অব্দি যাবে, কিংবা তুমি মহুয়া মিষ্টির দোকান পর্যন্ত যাবে। এই কাটা রুট মানে ওই পর্যন্ত প্যাসেঞ্জার নিয়ে গেলে ওখানে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে তুমি ঘুরে এলে, ওখান থেকে আবার অন্য ওখান থেকে আবার। এই যে গোটা রুট কাটা রুটের সিস্টেম সব অটো টোটো চালকের শিকার। আমি একদম নিশ্চিত করছি বড়নগরের সমস্ত অটো টোটো চালকদের, যদি আমি বিধায়ক নির্বাচিত হই, তাহলে পরে এই তোলাবাজিটা আমি বন্ধ করিয়ে দেবো। সকলে নিশ্চিন্তে, পারমিট গভর্নমেন্টের দেওয়ার দায়িত্ব,
গভর্নমেন্ট দিতে চাইলে, যেদিন পারমিট দিতে চাইবে এরা পারমিট নেবে, কেউ পারমিট দিতে আপত্তি করবে না। কিন্তু হাজারবার করে গভর্নমেন্টের কাছে অ্যাপ্লিকেশন করে বসে আছে, আর এরা দৌড়বে না। এবার গভর্নমেন্টকে আসতে হবে এদের কাছে পারমিট করার জন্য। আর এরা নির্দিষ্ট রুটে, মানে এদের যা রুটে চালায় এখন, সেই রুটে চালাবে, কাউকে এক পয়সাও না দিয়ে। দেখা যাক যুদ্ধটা জেতা যায় কিনা। আমরা একটা আশার কথা শুনলাম অটো এবং টোটো চালক ভাইদের জন্য। আর এরপরে আর একটা অন্য বিষয়ে একটু বলি। তন্ময় ভট্টাচার্যকে সিপিআইএম নেতা হিসেবে আমরা দর্শকেরা সবাই চিনি, কিন্তু তার পাশাপাশি দাঁড়িয়ে তিনি একজন সাংস্কৃতিক কর্মী। তিনি শুধুমাত্র ভালো সুবক্তা, ভালো কথা বলেন এটা এরকম বিষয়টা নয়, তিনি ভালো আবৃত্তি করেন, শ্রুতি নাটক করতে পারেন। পাশাপাশি তিনি হচ্ছেন একজন ভালো খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী মানুষ। সেই জন্য আমার পরের প্রশ্ন তন্ময়দা, বরানগরে সাংস্কৃতিক কেন্দ্র বা ক্রীড়া ক্ষেত্র, মাঠ যেগুলো আছে, মাঠ তো প্রত্যেক দিনই আমাদের চুরি হয়ে যাচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে আপনি যদি বিধায়ক হন, এই সাংস্কৃতিক ক্ষেত্র এবং ক্রীড়া ক্ষেত্র নিয়ে আপনার ভাবনা কি আছে? দেখুন, অনেক কিছু ভেবে এই মুহূর্তে কোনো লাভ নেই, সময়কালটা তো মাত্র 2 বছর। সুতরাং অনেক কিছু ভাবলেও এই সরকারকে দিয়ে অনেক কিছু করাতে পারবো না। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমি নিজে যেটা করতে পারি সেটা হচ্ছে যে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে 5 বছরে 3 কোটি টাকা পাওয়া যায়। আমি জানি না আমার পূর্বতন বিধায়ক বরানগরে মাননীয় তাপস রায় কত টাকা খরচ করে গেছেন, আরো কিছু খরচ করেছেন কিনা। কারণ সাধারণভাবে তৃণমূলের বিধায়কদের, অতীতে বিধায়ক থাকার কারণে আমি জানি তাদের প্রবণতাই থাকে হচ্ছে নির্বাচনের বছরে সেটা খরচ করার। 4 বছর চুপ করে থেকে নির্বাচনের বছরে খরচ করেন। যদি তাপস রায়ের ক্ষেত্রেও এটাই সত্য হয়, আমি জানি না এটাই সত্য কিনা তার ক্ষেত্রে, তাহলে আমি ধরে নিতে পারি যে 1,80,00,000 টাকা ডিউ আছে, আর আবার 1,20,00,000 টাকা পাওনা হবে। এই 3 কোটি টাকা যেটা বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের হবে, বরানগরে একটা রবীন্দ্র ভবন আছে। প্রাথমিক ভাবনা হচ্ছে মিঠি রোডের ওপারে একটা, মিঠি রোডের এপারে একটা, দুটো খুব বড় মাপের নয় কিন্তু ছোট মুক্ত মঞ্চ তৈরি করা যায় কিনা। বরানগরে শক্তি সংঘ এবং সিটি অ্যাথলেটিক ক্লাব এই দুজন মিলে একটা মাঠ পরিচালনা করে। এই মাঠটাকে একসময় প্রমোটারের কাছে তুলে দেওয়ার যাবতীয় ব্যবস্থা হয়েছিল। আমাদের তৎকালীন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানবেন্দ্র পান, তার সঙ্গে আরো অনেকে থেকে আমাদের পার্টি নেতা প্রদীপ গুহ সহ সেটাকে ঠেকিয়েছিলেন। এই যে সিটি শক্তি সংঘ এবং সিটি অ্যাথলেটিক ক্লাব যে মাঠটা তারা দেখভাল করেন, এই মাঠটা ভালো, কিন্তু মুশকিল হচ্ছে এই মাঠটার কোনো দিকে কোনো জায়গা নেই। ফলে এই মাঠটার ডেভেলপমেন্টের জন্য কি করা যায় সেটা ওদের সঙ্গে কথা বলতে হবে। প্রগতি সংঘের মাঠ বরানগরের সবচাইতে ডেভেলপড মাঠ, জাগৃতির মাঠ, ডোমবাগান মাঠ বরানগরের ডেভেলপড মাঠ। একেবারে গঙ্গার ধারে জেলেপাড়ার খেলার মাঠ আছে, ওই মাঠটায় আমার মনে হচ্ছে কিছু ডেভেলপমেন্টের সুযোগ আছে। আর এপাশে ইউবি কলোনির মাঠ, সেটাতেও হয়তো কিছুটা ডেভেলপমেন্টের সুযোগ আছে। এই সবগুলোকে এক জায়গায় করে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলে বিবেচনা করতে হবে। কিন্তু তার আগে আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে, আমি বরানগরের একটা নাগরিক কনভেনশন আহ্বান করতে চাই যদি বিধায়ক নির্বাচিত হই তার 1 মাসের মধ্যে। মানে 4টা জুন রেজাল্ট বেরোলে 4টা জুলাই এর মধ্যে। এবং সেখানে আমি কোনো দল ঝান্ডা চাই না।
বিধায়ক আহ্বান জানাবেন, বিধায়ক যদি একবার হন তাহলে তিনি সকলের বিধায়ক। যারা তৃণমূলকে ভোট দেবে তাদেরও বিধায়ক, যারা বিজেপিকে ভোট দেবে তাদেরও বিধায়ক, যারা সিপিএমকে ভোট দেবে তাদেরও বিধায়ক। সুতরাং অতীতের বিধায়কদের মতো কেবল দলের বিধায়ক না থেকে আমি সকলের বিধায়ক হতে চাই। যদি হই তাহলে সকলের বিধায়ক হিসাবে আমি সকলকেই আহ্বান করতে চাই। ভয়ঙ্করভাবে ধ্বংস হচ্ছে আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি। 1,70,00,000 গাছ কাটা হয়েছে গত 13 বছরে, বড় গাছ, তার কাঠ বিক্রি করে দেওয়া হয়েছে। খবরের কাগজে রিপোর্ট বেরিয়েছে কলকাতায় সবুজ কমেছে 30%। আপনি ভাবুন যদি কলকাতাতেই 30% হয় তাহলে গোটা রাজ্যের কি চেহারা, মানে কোথাও 50, কোথাও 60, কোথাও 70%। এই যে গাছ কেটে বিক্রি করে দিয়ে তৃণমূলের কিছু লোক আঙুল ফুলে কলা গাছ হচ্ছে অর্থকরীর দিক থেকে, আর তার সঙ্গে 5,000-এর বেশি বড় জলাশয় ভরাট হয়েছে, ছোট না, 1 কাঠা 1.5 কাঠা 2 কাঠা না, বড় জলাশয় 5,000-এর বেশি ভরাট হয়েছে। ফলে এই যে একটা ভয়ঙ্কর অবস্থা, বড়নগরের যে কটা পুকুর এখনো আছে তার প্রত্যেকটাকে বাঁচাতে হবে। পুকুর বাঁচাতে চান এমন সমস্ত মানুষকে নিয়ে আমি একটি কমিটি বানাতে চাই, তিনি যে দলেই থাকুন না কেন, কোনো অসুবিধা নেই। আমি দর্জিপাড়া চত্বরে দেখেছি ওখানে একটি এই পুকুর বাঁচাও কমিটি আছে ছোট মাপের, হয়তো ওখানকার কোনো নির্দিষ্ট পুকুরের জন্য সেটা প্রসারিত গোটা বড়। আর 2 হচ্ছে, ধরুন কোভিড কালে আমরা অনেক কাজ করেছি বড়নগরে। এই প্রসঙ্গে আসছি, তোমাদের একটু ধরিয়ে দিই যে আপনি তখন উত্তর দমদমের বিধায়ক ছিলেন কোভিড কালে। আমরা দেখেছিলাম কি ভয়ঙ্কর ভাবে প্রত্যেক দিন আপনি কোভিড ওয়ারিয়ারের মতন আপনার অঞ্চলে ঘুরেছেন, সাধারণ মানুষের পাশে থেকেছেন, একটা সেফ হোম করার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনি যাকে হারিয়ে দিয়েছিলেন সেই চন্দ্রিমা ভট্টাচার্যের অসহযোগিতায় আপনি সেই হোমটা করতে পারেননি। অক্সিজেন সিলিন্ডার, ওষুধপত্র, যখন রাজ্য সরকারের 2 নম্বর মন্ত্রী পার্থ চ্যাটার্জি দোতলা ব্যালকনি থেকে ইন্টারভিউ দিচ্ছিলেন, বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা কাঠির ডগায় বুমটা বেঁধে তাকে ইন্টারভিউ নিয়েছিল, সেই সময় আপনার কাজ আমরা দেখেছি। আপনি জিতলে বরানগরে এই প্যারালাল একটা মেডিকেল ব্যবস্থা, যেটা গরিব মানুষকে একদম ডাইরেক্টলি এফেক্ট করবে, যেটা আপনারা ভলেন্টিয়ার্স করেছিলেন কোভিড সময়, সেটা নিয়ে আপনার ভাবনা যদি একটু বলেন। প্রথমত হচ্ছে সেফ হোম করতে পারিনি না, সেফ হোম করেছিলাম, কিন্তু সেটাকে সেফ হোম নামে প্রচার করতে পারেনি, কারণ চন্দ্রিমা ভট্টাচার্য বাধা দিয়েছিলেন, অনুমতি দেননি। কিন্তু সেফ হোম করেছিলাম, সরকার করার আগে আমাদের বিধানসভা কেন্দ্রে সেফ হোম হয়েছিল এবং সেই সেফ হোমে প্রচুর পেশেন্ট ছিল, কিন্তু এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে পারিনি। প্র্যাকটিক্যালি আমার প্রথম থেকে বিশ্বাস হয়েছিল যে কোভিডের বিরুদ্ধে লড়তে পারে নেচার। আমার পরিবারে নিয়ে আমার দ্বন্দ্ব হয়েছে, আমি আজ পর্যন্ত কিন্তু ভ্যাকসিন নিইনি। আমার মেয়ে দুবাইতে থাকে, সে প্রায় রোজ ফোন করে ঝগড়া করেছে তুমি তাদের জীবনে আমার কাছে আসতে পারবে না, আমি কিন্তু ভ্যাকসিন নিইনি। আমার কেন জানি না আমার মনে হয়েছিল যে শরীরে রোদ লাগাও এবং শরীরে খোলা মাঠে, আমার বাড়ির সামনে যথেষ্ট বড় মাঠ আছে, খোলা মাঠের পাশে 8 ঘন্টা দাঁড়াও, তোমাকে কোভিড ছড়ে না। আমি এটা নিয়মিত করেছি, প্রতিদিন করেছি, এবং কেমন একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছিল যে আমার হবে না। আমি নিজে কোলে করে 7 জন কোভিড পেশেন্টকে অ্যাম্বুলেন্সে তুলেছি। আমার উত্তর দমদমে আমার বেশিরভাগ কাজ যিনি দেখাশোনা করেন শিবশঙ্কর ঘোষ, ও অন্তত 30 জন পেশেন্টকে অ্যাম্বুলেন্সে তুলেছে, ওর কোভিড হয়নি। প্রথম দিকে তো সকলেরই ভয় ছিল, আমাদেরও কর্মীদের ভয় ছিল। আমি এবং শিবশঙ্কর নিজেরা হাতে করে নেমে এটা করার পরে এটা করতে এত কমরেডরা উৎসাহিত হয়ে গেল
যে তারপর থেকে হচ্ছে কোভিড পেশেন্ট মানে তাদের সাথে গিয়ে কথা বলা, তাদেরকে ছোঁয়া, তাদেরকে ধরাটা কোনো ব্যাপার না। মানে কোভিড পেশেন্টকে 15 মিনিট আগে হাসপাতালে পাঠানো হয়েছে, সেই কোভিড পেশেন্টের খাটে গিয়ে আমি বসে পড়েছি। এটা অজস্র ঘটনার উদাহরণ আমি দিতে পারি। অক্সিজেন সিলিন্ডার পরবর্তীকালে আমরা শ্যামল চক্রবর্তীর নামে এটাকে উৎসর্গ করি শ্যামলা মারা যাওয়ার পরে। এখন আমাদের সেই সেন্টার চলে, কিন্তু এখন তার কোভিড না। খাবার, অন্য পুষ্টির জন্য যা প্রয়োজন, যে কোভিড আক্রান্ত হয়েছে তার ওষুধপত্র, আচ্ছা ধারাবাহিক 2 বছর ধরে এটা আমাদের প্রতিদিনের কাজ ছিল। প্রতিদিনই আমরা এটা করেছি। প্রচুর চিকিৎসক অকল্পনীয় সাহায্য করেছেন। উত্তর দমদমের প্রচুর চিকিৎসক অকল্পনীয় সাহায্য করেছেন। এখন বড়নগরে একটা বিকল্প চিকিৎসা কেন্দ্র গড়ে তোলাটা একটু কঠিন। বড়নগরে সেরকম জায়গা পাওয়াটা মুশকিল। আর বড়নগরে তো নিজস্ব একটা স্টেট জেনারেল হাসপাতাল আছে, বিকল্প করতে হবে। স্টেট জেনারেল হাসপাতালটাকে যদি উন্নীত করা যায়, এই স্টেট জেনারেল হাসপাতালটায় এখন একটা সাধারণ ফোঁড়ার অপারেশনও হয় না। আমার প্রথম প্রস্তাব হবে সরকারের কাছে, বড়নগর স্টেট জেনারেল হাসপাতালে অপারেশনের সিস্টেমটা ফিরিয়ে আনা হোক, ওটিটা আবার চালু করা হোক। একটা হাসপাতালের একমাত্র কাজ রেফার করা, এ চলতে পারে না। ওই হাসপাতালটার নামই তো রেফার হাসপাতাল হয়ে গেছে, নয় সাগর দত্ত নয় আরজি করে রেফার করা, এটা চলতে পারে না। অথচ বড়নগর জেনারেল হাসপাতালে বিশাল পরিকাঠামো, প্রচুর বেড দেওয়া যায়, প্রচুর রোগীর চিকিৎসা করা যায়, যথেষ্ট দক্ষ দক্ষ ডাক্তার আছেন, এখনো আছেন। 2, আমি একটা হিসেব করে দেখেছি, বড়নগরের বছরে 160টা ব্লাড ডোনেশন যেন হয়। 365 দিনে 160টা ব্লাড ডোনেশন ইজ নট এ ম্যাটার অফ জোক। সেটা অবশ্যই। তাহলে বড়নগরে একটা ব্লাড ব্যাংক হবে না কেন? কেন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প সংগঠিত করবার জন্য আরজিকর ব্লাড ব্যাংকের ডেট চাইতে হবে, মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের ডেট চাইতে হবে, সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ডেট চাইতে হবে, আর না হলে প্রাইভেট জায়গায় ডেট চাইতে হবে? বড়নগর জেনারেল স্টেট জেনারেল হাসপাতালে একটা ব্লাড ব্যাংক চাই। এই দুটো বিষয় প্রাথমিকভাবে আমি ভেবেছি। আর তার সঙ্গে আপনি যে বিকল্প চিকিৎসা কেন্দ্র বলছেন, এক্ষুনি বিকল্প চিকিৎসা কেন্দ্র না করলেও একটা কম খরচে চিকিৎসার কিছু ব্যবস্থা, ধরুন খুব কম খরচে একটা ইসিজি, খুব কম খরচে একটা এক্সরে, খুব কম খরচে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার যদি সপ্তাহে 1 দিন করেও বসানো যায়। আমার নিজের ধারণা, আমরা অনুরোধ করলে ডাক্তার নারায়ণ ব্যানার্জি রাজি হবেন, ডাক্তার দেবল দাস রাজি হবেন, ডাক্তার সমরেশ ভট্টাচার্য অবশ্যই রাজি হবেন, কিন্তু এখন সমরেশ দাস শরীরটা খুব খারাপ। ডাক্তার গৌতম ভৌমিক রাজি হবেন, ডাক্তার তপন বসাক রাজি হবেন। এই যারা বড়নগরে প্রতিষ্ঠিত ডাক্তার আছেন, নতুন নতুন অনেক ইয়ং ডাক্তার এসছে, আমি সবার নাম বলছি না, নাম তো আমি জানিনি, কারো নাম বাদ হয়ে যেতে পারে, কিন্তু অনেক বড়নগরে ভালো ভালো ডাক্তার আছে। এদের কাছে যদি আমরা আবেদন করি সপ্তাহে 1 দিন 2 ঘন্টা এখানে দিন, আমার ধারণা বেশিরভাগই রাজি হবে। ডাক্তার প্রসাদ আছেন, ডাক্তার তনবীর আলম আছেন, ফলে ব্যাপারটা হয়ে যাবে বলে আমার এরকম একটা ভাবনা আছে। যে জায়গার অনুসন্ধানে আছি,
জায়গাটা খুঁজে পাওয়ার উপর নির্ভর করবে এই প্রকল্পের বাস্তবায়ন। কোন শুভানুধ্যায়ী যদি রাজি থাকে, তার হাতে যদি কোনো জায়গা থাকে, তাহলে তন্ময় ভট্টাচার্যর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এরপরে আমরা যেটা আসতে চাইছি সেটা হচ্ছে যে এই বিদ্যুতের যে খরচা, সাধারণ মানুষের উপর একটা ভয়ঙ্কর খরচা বেড়েছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বোধহয় এত দাবি নয় বিদ্যুৎ, আমাদের রাজ্যে এত দাবি। আপনি যদি বিধায়ক হন, বিধানসভায় গিয়ে এই ব্যাপারটাকে কেমন ভাবে দেখবেন? দেখুন, এ তো দেখার কিছু নেই। সঞ্জীব গোয়েঙ্কা মমতা ব্যানার্জিকে টাকা দেয়। মমতা ব্যানার্জি যতগুলো শিল্প সম্মেলন করে, যতগুলো বিদেশ সফর করে, সবগুলোতে সঞ্জীব গোয়েঙ্কা মমতার সফর সঙ্গী হয়। শিল্প সম্মেলনে পাশের চেয়ারে বসে। সঞ্জীব গোয়েঙ্কা বা আরপিজিএস গোষ্ঠী তারা ইলেকটোরাল বন্ডে তৃণমূল কংগ্রেস দলকে 444 কোটি টাকা দিয়েছে। বিনিময়ে বিদ্যুতের মাসুল বাড়ানোর গোপন লাইসেন্স আদায় করে দিয়েছে। আপনি ঠিকই বলেছেন যে পশ্চিমবাংলায় বিদ্যুতের খরচ বেশি, শুধু বেশি না, দিল্লিতে বিদ্যুৎ ফ্রি। অরবিন্দ কেজরিওয়ালের সরকার আসার পরে বিদ্যুৎ ফ্রি করে দিয়েছে। অরুণাচল প্রদেশে 1 ইউনিট বিদ্যুৎ গড় দাম 2 টাকা 81, কেরালায় 3 টাকা, তামিলনাড়ুতে 3 টাকা 50। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোর গড় করলে 4 টাকা 20 পয়সা। পশ্চিমবাংলায় ছিল 7 টাকা 31 পয়সা। আপনি আপনার বাড়ির গত মাসের বিদ্যুতের বিল আর এই মাসের বিদ্যুতের বিল পাশাপাশি রাখুন, দেখে দেখবেন গত মাসের বিদ্যুতের বিলে আপনার ইউনিট, স্ল্যাব এগুলো মেনশন আছে। এই মাসের বিদ্যুতের বিলে মেনশন নেই, একটা গ্রস ফিগার আছে, এবং সেটা গত মাসের থেকে অন্তত 30 থেকে 40% বেশি। এই যে বেশি, এই বেশির কারণ হচ্ছে ওই যে গড়ে 7 টাকা 31 ছিল, সেটা এখন গড়ে 9 টাকা 22 হয়েছে। ওই 444 কোটি টাকাটা তুলতে হবে তো। মানে আপনি ভাবুন, বাম শাসিত কেরালায় 1 ইউনিট বিদ্যুতের গড় দাম 3 টাকা, তৃণমূল শাসিত পশ্চিমবাংলায় 1 ইউনিট বিদ্যুতের গড় দাম 9 টাকা 22 পয়সা, 3 গুণেরও বেশি। হ্যাঁ, আর একটা বুঝতেই পারছেন। রাজ্য সরকারের সাম্প্রতিককালে দুটো বড় দুর্নীতি, একটা হচ্ছে এসএসসি দুর্নীতি আর একটা হচ্ছে ওবিসি দুর্নীতি। এতে বরানগরের কিছু মানুষ যদি সাফারার হন, তাদের পাশে কি আপনি বিধায়ক নির্বাচিত হলে দাঁড়াবেন? 100 বার দাঁড়াবেন, 100 বার দাঁড়াবেন। কারণ সম্পূর্ণ অপরাধ হচ্ছে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির। তিনি এই গোটা ব্যাপারটা নিয়ন্ত্রণ করেছেন। সেটা এদের সরকার আসার পরে প্রথম যাকে এসএসসি চেয়ারম্যান করেছিল চিত্তরঞ্জন মণ্ডল, তিনি বলে দিয়েছেন যে আমাকে হুমকি দেওয়া হতো, অমুককে চাকরি দিতে হবে, তমুককে চাকরি দিতে হবে। সেসব মন্ত্রী যেদিন বললেন যে আমার লিস্ট অনুযায়ী চাকরি না হলে আপনার চাকরি করার দরকার নেই, তারপর আমি পদত্যাগ করে চলে এসেছি। আমার কথা না, চিত্তরঞ্জন মণ্ডল এই সরকারের নিযুক্ত এসএসসির প্রথম চেয়ারম্যান, তার কথা। এবং তারপর থেকে যাদের যাদের এসএসসি চেয়ারম্যান করা হয়েছে সবাইকেই কার্যত পার্থ চ্যাটার্জি ক্রিয়নক কিংবা কৃতদাসের মতো আচরণ করতে হয়েছে। এবং তার ফলে ধরুন 1997 থেকে তো এসএসসি চালু হয়, 97 থেকে 2010, 14 বছরে 13 বার এসএসসি পরীক্ষা হয়েছে, এবং 1,47,000-এর বেশি ছেলে মেয়ে চাকরি পেয়েছে, কারোর চাকরি যায়নি। এই সরকার যে এসএসসিটা নিয়ে এত দুর্নীতি, এই এসএসসিটার বিজ্ঞাপন কিন্তু বাম সরকারের, এই সরকারের না। 2011-তে সরকার চলে যাওয়ার আগে বাম সরকারের করা বিজ্ঞাপন। বাম সরকার ফেরেনি, ন্যাচারালি সেই বিজ্ঞাপন অনুযায়ী যে অ্যাপ্লিকেশন হয়েছে সেই অ্যাপ্লিকেশনের উপরে এই সরকার পরীক্ষা দিয়েছে, এবং সেটাও দিতে সময় নিয়েছে 4 বছর, 5 বছর, 2016 সালে পরীক্ষা নিয়েছে। তারপরে তার রেজাল্ট বেরোতে আরো 2 বছর, তারপরে তার ইন্টারভিউ। এইসব করে ঠরে আলটিমেটলি যে প্যানেল তৈরি হলো, প্যানেল তৈরির দিন থেকেই কথা এসেছে, আপনার মনে আছে ওই অঙ্কিতা অধিকারী,
পরেশ অধিকারীর মেয়ে বর্ধমানে নেমে পালিয়ে গেছে ববিতা বর্মনকে বাদ দিয়ে তাকে চাকরি দেওয়া হয়েছিল, প্যানেলের 1 নম্বর নাম। এসব বহু কাণ্ড বহুদিন ধরে হয়েছে। এখন এই সব কিছু নিয়ে যখন কোর্টে মামলা হলো, অভিযোগ হলো, তখন বোঝা গেল যে একটা বড় অংশকে জালিয়াতি করে দেওয়া হয়েছে। এবং সেটা কত? এসএসসি হাইকোর্টে কোর্ট 7 বার এসএসসি কে টাইম দিয়েছে যে কারা প্যানেলের বাইরে নিযুক্ত হয়েছে তাদের নামের তালিকা জমা দিন। এরা বললো এমআরসি হারিয়ে গেছে, ফাইল হারিয়ে গেছে, এটসেট্রা এটসেট্রা। আসলে কিচ্ছু হারায় না। আপনারা আধুনিক টেকনোলজির যুগের মানুষ, আপনারা সবাই জানেন যে এগুলো সব কম্পিউটার হার্ড ডিস্কে সুরক্ষিত থাকে। আমার মতো বয়সের মানুষজন কম জানে, কিন্তু সেসব হলো। এইবার যেহেতু অযোগ্য নেওয়া হয়েছে এটা প্রমাণিত, কিন্তু কতজন অযোগ্য নেওয়া হয়েছে এটা খুঁজে বের করা যাচ্ছে না। কোর্টকে নিরুপায় হয়ে রায় দিতে হলো 25,593 জনেরই চাকরি দেয়। তারপরেই এরা সুপ্রিম কোর্টে গেল এসএসসি। এবং কি অদ্ভুত দেখুন, যারা 7 বার হাইকোর্টের দেওয়া ডেট ফেল করতো তারা সুপ্রিম কোর্টে গিয়ে প্রথম অ্যাপিল করলো, আমরা 8,000 অযোগ্যকে চিহ্নিত করতে পেরেছি, সেই 8,000 অযোগ্য বাদ দিয়ে বাকিদের চাকরিতে বহাল রাখা হোক। কি করবে সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবেই স্বাভাবিক নিয়মেই বলবে যে হলফনামা জমা দিন, 8,000 অযোগ্য চিহ্নিত হচ্ছে, সেই 8,000-এর নামের তালিকা জমা দিন, তাদের চাকরি বাতিল হলে বাকিরা চাকরিতে থাকবে। এবং এই সময়ের ভেতরে এই যে টাকা ফেরত দেওয়ার পর সংক্রান্ত হাইকোর্টের রায় ছিল সেটা স্থগিত হলো। একটা ডেট করলো, সেই ডেটে 3,500-এর নাম ওরা জমা দিল, দিয়ে বলল বাকি নাম রেডি করতে কিছু সময় লাগবে। সুপ্রিম কোর্ট 16ই জুন ডেট দিল। আপনি খেয়াল করে দেখুন, 4 জুন ভোটের রেজাল্ট বেরিয়ে যাবে। তার মানে হচ্ছে এই গোটা প্রক্রিয়াটার আসল উদ্দেশ্য ছিল ভোটের আগে এই মানুষগুলোর বিক্ষোভকে সামনে আসতে না দেওয়া। এবার 4 জুন ভোট মিটে যাবে, তারপরে এই মানুষগুলোর বিক্ষোভ সামনে এলে আমাদের রাজ্যের স্বৈরাচারী মুখ্যমন্ত্রী কিছু যায় আসে না। কিন্তু চাকরি যাদের যাবে তো বটেই। 16 জুন যদি এরা না দিতে পারে, আচ্ছা যদি দিতেও পারে, তাহলে তো 8,000-এর চাকরি যাবে। তাহলে এই 8,000 যাদেরকে 8 লাখ, 10 লাখ, 12 লাখ দিয়েছে সেটা ফেরত চাইবে। এবার যাদেরকে দিয়েছে তাদের কাছে ফেরত চাইলে তাদের উপায় কি? তাদের হয় ঘর বাড়ি ছেড়ে, ভিটে বাড়ি ছেড়ে পালাতে হবে, নয় তারা 25 রেখে 75 যেখানে দিয়েছে, যেটা দোলা সেন বলেছেন, সেখানে গিয়ে তাদের লাইন দিতে হবে ফেরত দেওয়ার জন্য। সে দুঃসাহস কতজনের হবে আমি জানি না। আমার সে দুঃসাহস না করলে নিজেদেরকে এলাকা ছাড়তে হবে। ফলে একটা অদ্ভুত যাতা করে পশ্চিমবঙ্গবাসীকে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকেও মমতা ব্যানার্জি ফেলে দিলেন, পার্থ চ্যাটার্জি ফেলে দিলেন এই অপরাধ সংঘটিত করার মধ্য দিয়ে। আচ্ছা, তন্ময়, এক দর্শক একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে বাম কংগ্রেসকে ভোট দিলে কি আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে? একদমই না, কোনো প্রশ্নই আসে না। একটা জিনিস মাননীয় দর্শক বুঝবেন, সরকারি প্রকল্প একবার গৃহীত হলে সেই প্রকল্পের নাম বদলানো যায়, বরাদ্দ বাড়ানো যায়, কিন্তু প্রকল্প বন্ধ করা যায় না। এই যে আবাস যোজনা, এই আবাস যোজনা তো চালু করেছিলেন ইন্দিরা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরুর নামে। তারপর ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে রাজীব গান্ধী ওটাকে ইন্দিরা আবাস যোজনা করেছিলেন। এতজন প্রধানমন্ত্রী এসেছে, ইন্দিরা আবাস যোজনার নামেই চলেছে। ইন্দিরা গান্ধীর পরে ভারতবর্ষে 14 জন প্রধানমন্ত্রী হয়েছে, ওটা ইন্দিরা আবাস যোজনাই থেকেছে। নরেন্দ্র মোদী এসে ওটাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা করলেন, কিন্তু প্রকল্প তো এক, আবাস যোজনায়। প্রকল্প কি বদলালো? বদলালো না, নাম বদলালো। আমরাও তো বলছি লক্ষ্মীর ভান্ডার মহালক্ষ্মীর ভান্ডার হবে। আর শুধু লক্ষ্মীর ভান্ডার কেন থাকবে না, আমাদের ভান্ডার কেন হবে না?
হাজার হাজার নারায়ণ যে ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না এই সরকারের জন্য। কন্যাশ্রী কেন আর শুধু থাকবে, পুত্রশ্রী কেন হবে না? কন্যাশ্রী করবার সময় মমতা ব্যানার্জি বলেছিলেন নাবালিকা বিবাহ ঠেকানো, এটা হচ্ছে এই প্রকল্পের সবচাইতে বড় সাফল্য বলে চিহ্নিত হবে। আর কি অদ্ভুত, নাবালিকা বিবাহে পশ্চিমবঙ্গ প্রথম। সুতরাং লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই। আর ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে রাহুল গান্ধী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে জুলাই মাসেই 1 লক্ষ টাকা এককালীন দেওয়া হবে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলাদের হাতে। আর আমরা বলেছি 2026 সালে সরকার বদলাম, লক্ষ্মীর ভান্ডার মহালক্ষ্মীর ভান্ডারে পরিণত হবে। 1000 টাকাটা আজকের বাজার মূল্যে 3000 টাকা হবে, 28-এর বাজার মূল্যে তখন ক্যালকুলেট করবো। আচ্ছা, আর একটা প্রশ্ন এসছে, বাম কংগ্রেস কি পারবে আগামী দিনে সুস্থ বাংলা ফিরিয়ে দিতে মানুষের কাছে? 100 বার। আপনি আশাবাদী? আশাবাদী না, এটাই আমাদের। দেখুন, মোদির গ্যারান্টি মানে তো 15 লক্ষ টাকা, বছরে 2 কোটি কাজ, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর মমতার গ্যারান্টি মানে শিল্প হবে, বছরে 2 লক্ষ কাজ। ভাবুন তো, 400 একর জমির অবাস্তব বায়না ধরে সিঙ্গুর হতে দিবেন না, আর ইস্কন মন্দির করার জন্য সরকার বিনা পয়সায় 600 একর জমি দিল। আমাদের কি মন্দির আগে দরকার না মোটর গাড়ির কারখানা আগে দরকার? কোনটা আমাদের আগে দরকার? ফলে এই যে অব্যবস্থা, এই অব্যবস্থা থেকে পশ্চিমবাংলাকে শান্তির জায়গায় আনতে হবে। এই শান্তির জায়গায় আনতে হলে যে চরম দক্ষিণপন্থা রাজনীতির বিকাশ ঘটেছে দেশে এবং রাজ্যে, এই দক্ষিণপন্থী রাজনীতিকে পরাজিত করতে হলে কে পারে? বামপন্থী, মধ্যপন্থী, উদারপন্থী সব শক্তিকে এক হয়ে চরম দক্ষিণপন্থাকে পরাস্ত করতে হবে। পৃথিবীর ইতিহাসের সাক্ষ্য তো এইটাই। মুসোলিনিকে, হিটলারকে কে পরাস্ত করেছিল? চরম উগ্রতা বিরোধী যারা ছিল তারা সকলে মিলে এক হয়ে। ফলে বামপন্থী, মধ্যপন্থী, উদারপন্থী সকলে এক হয়ে আজকে এই অব্যবস্থার অবসান চাইছে দেশে এবং রাজ্যে। সে অবসান ঘটবেই, ইতিহাসের নিয়মেই ঘটবে, কেউ ঘটনাটা আটকে রাখতে পারবে না। আচ্ছা, আজকে তন্ময়দা এই নির্বাচনের 6th ফেজ, 6ষ্ঠ পর্ব হচ্ছে। তাই এতদিন আপনারা মানুষকে বলতেন যে এই বিজেমূল তত্ত্ব, তৃণমূল বিজেপির সেটিং, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সেটিং, যার জন্য অরবিন্দ কেজরিওয়াল জেলে যান, কিন্তু মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি জেলে যান না। খুব সারপ্রাইজিংলি আজকে ঘাটালে বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় বাহিনী এবং তৃণমূলের বিরাট সেটিং, বিরাট গোটা। আশ্চর্য না? কারণ আপনি খেয়াল করে দেখবেন যে দেব একটা বার্তা দিয়ে রেখেছে। প্রথমত দেব এবার প্রার্থী হবে না ঘোষণা করেছিল। অভিষেক ব্যানার্জি তাকে বাড়িতে ডেকে কি বুঝিয়েছেন তিনি জানেন আর দেব জানেন। তারপরে দেব প্রার্থী হতে রাজি হয়। প্রার্থী হওয়ার পরে দেব বলেছে ঘাটাল মাস্টার প্ল্যান তা আমি বাস্তবায়িত করবই। তা যদি আমি যে দলের হয়ে প্রার্থী হয়েছি সেই দলের হয়ে না করতে পারি, দরকার হলে আমি বিজেপিতে যোগ দিয়ে করব। তাহলে যদি দেব নির্বাচিত হন তাহলে একটা সংসদ অতিরিক্ত পাওয়ার সম্ভাবনা বিজেপি থেকে যাচ্ছে। বিজেপি বুঝতে পারছে গোটা দেশে হাওয়া খারাপ। সুতরাং পার্টিকুলার ঘাটাল কেন্দ্রের জন্য কেন্দ্রীয় বাহিনীকে একটু নিশ্চুপ থাকতে বলাটা অস্বাভাবিক কিছু না। এমনিতে তো মেদিনীপুর জেলায় তৃণমূলের হাল খুব খারাপ। সুতরাং আমরা যে সেটিং এর কথা বলি সেটা বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং। দেবের সঙ্গে যদি বিজেপির সেটিং হয় বা উল্টো হিরণের সঙ্গে যদি তৃণমূলের সেটিং হয়, তাহলে আমাদের কথাটাই প্রমাণ হয় বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিংই তো হলো বাস্তবে সেটা। আর শেষ মুহূর্তে সিট আন্ডারস্ট্যান্ডিং এ গিয়ে
এই সিটটা বিজেপি তৃণমূলকে ছেড়ে দিচ্ছে, ওই সিটটা তৃণমূল বিজেপিকে ছেড়ে দিচ্ছে, এটা বাড়ছে। সুতরাং কে কাকে কোথায় কি ছাড়ছে, কে কিভাবে বলবে? আপনি ব্যস্ত মানুষ, নির্বাচনের প্রচারের শেষ লগ্ন, আপনাকে আর বেশিক্ষণ আটকাবো না। শেষ একটা প্রশ্ন, আপনি 5 বছর ধরে বিধায়ক ছিলেন, এখন মানুষের একটা ধারণা যে বিধায়ক নির্বাচিত করেছি মানে তিনি আমার সব কিছু সমস্যার সমাধান করে দেবেন। একজন বিধায়কের কাজের পরিধি বা কাজের ক্ষমতা এটা কতটা থাকে, তা যদি আমাদের দর্শক বুঝিয়ে বলেন। একদমই না। প্রথম কথা হচ্ছে আমাদের যে শাসন ব্যবস্থা, আমাদের যে সংবিধান, তাতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পৌরসভা, পঞ্চায়েত, কেন্দ্রীয় সরকারের কি করা উচিত না করা উচিত তাই নিয়ে আলোচনার জায়গা পার্লামেন্ট, রাজ্যসভা। রাজ্য সরকারের কি করা উচিত না উচিত তাই নিয়ে আলোচনা, সমালোচনা, প্রশংসা, এই সবকিছু করার জায়গা হচ্ছে বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা, পৌর বোর্ড, পঞ্চায়েত বোর্ড। ফলে বিধানসভায় আমরা রাজ্য সরকারের কোনো ভালো কাজের প্রশংসা করতে পারি, কোনো কিছু সৎ উদ্যোগ উপযুক্ত সাফল্য পাচ্ছে না, গঠনমূলক সমালোচনা করতে পারি, কোনো এমন উদ্যোগ নেওয়া হলো যেটা আসলে জনগণের পক্ষে ক্ষতিকর হবে তার বিরোধিতা করতে পারি। কিন্তু সরকার যারা চালাবে, নীতি তো তারা নির্ধারণ করবে, কাজ তো তারা করবে। ফলে বিধায়ক সমস্যার সমাধান করতে পারে না। বিধায়ক মানুষের সমস্যা বিধানসভায় তুলে ধরতে পারে। আমি নির্বাচনের আগের দিনও মানুষের কাছে গিয়ে এই মিথ্যেটা বলতে পারবো না যে আমি আপনার অমুকটার সমাধান করবো, তোমারটার সমাধান করবো। কিন্তু সমাধান প্রয়োজন এবং সমাধানের জন্য এই রাস্তায় এগোনো যায়, এই আলোচনা আমি বিধানসভায় অবশ্যই মানুষের কণ্ঠস্বর হিসাবে উপস্থাপিত করব। এটা গেল একটা দিক। দ্বিতীয় আর একটা দিক হচ্ছে যে বিধায়কের রাখা উন্নয়ন প্রকল্পের টাকা মানুষের মত নিয়ে তাদের জন্য খরচ করতে পারবো। 3, আমি অতীতে যখন বিধায়ক ছিলাম তখন বিধায়কের বেতন ছিল 21,000 টাকা। আমি কোনোদিনই বিধায়ক বেতনের 1 টাকাও আমি নিজে নিইনি। দেখুন, ঘটনাচক্রে আমি ব্যাংকে চাকরি করেছি, 2012 সালে চাকরি ছেড়ে দিয়েছি, পেনশন তো পাই। আমার স্ত্রী রেলে চাকরি করতেন, পেনশন পান। আমার ছেলে IRCTC-তে চাকরি করে, খুব খারাপ অর্থ রোজগার করে না। আমার পুত্রবধূ এয়ার ইন্ডিয়ায় চাকরি করে, খুব খারাপ অর্থ রোজগার করে না। আমার দাদা মিউনিসিপ্যালিটিতে চাকরি করতেন, মারা গেছেন, বউ পেনশন পান। পরিবারে 5 জন মেম্বার, 5 জনই আয় আছে। সুতরাং বিধায়কের বেতন মমতা ব্যানার্জি এখন বাড়িয়ে 81,000 টাকা করেছেন। আমি মনে করি যে যারা আমাকে বিধায়ক নির্বাচন করবেন এই টাকাটার উপর তাদের অধিকার। কিছু গরিব মানুষকে যদি ওষুধপত্র দিতে পারি, কিছু গরিব ছেলে মেয়েকে যদি বইপত্র দিতে পারি, দরিদ্র অন্তঃসত্ত্বা মহিলা গর্ভাবস্থায় একটু পুষ্টিকর খাবার প্রয়োজন, 1/2 লিটার দুধ, 2টো ফল, 1টা ডিম যদি পৌঁছে দিতে পারি, এইরকম কিছু কাজ যা এই টাকা দিয়ে সম্ভব, এই 81,000 টাকা দিয়ে সম্ভব, সেগুলো আমার বিবেচনার মধ্যে আছে। এটুকু নিশ্চিত থাকুন, আমি বিধায়ক নির্বাচিত হলে বিধায়ক বেতনের 1 টাকাও আমি নিচে দেব না। গোটাটাই মানুষের জন্য ব্যয় হবে। অনেক ধন্যবাদ CPIM এর বরানগরের প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে আমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলার জন্য, তার বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য। আমি আশা করব 4 তারিখের পরে আবার এরকম একটা আড্ডায় আমরা মিলিত হব, প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে নয়, বিধায়ক তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। যদি আপনারা আশীর্বাদ করেন, নিশ্চিতভাবেই তন্ময় ভট্টাচার্যকে আগামী দিনে আমরা বিধানসভায় আমাদের মুখ, সাধারণ মানুষের প্রতিবাদী মুখ হিসেবে দেখতে পাবো। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।